হ্যালো স্টুডেন্টস, গত ক্লাসে আমি তোমাদের অ্যামোনিয়া গ্যাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এর পরের যে গ্যাসটি অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, এই গ্যাসটা নিয়ে আলোচনা করব। হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S, তার আণবিক গুরুত্ব কত? হাইড্রোজেনের তোমরা জানো পারমাণবিক গুরুত্ব 1, তাহলে দুটোর জন্য 1 × 2 প্লাস সালফার হচ্ছে 32, তাহলে 32 আর 2 করলে 34। এটা হচ্ছে তার আণবিক গুরুত্ব, মলিকুলার ওয়েট। ওকে, হাইড্রোজেন সালফাইডের। হাইড্রোজেন সালফাইড জলীয় দ্রবণে কিভাবে ভাঙে দেখো। H2S জলীয় দ্রবণে গিয়ে 2H+ অর্থাৎ দুটো H+ দেয়, আর সালফাইড 2- H2- দেয়। অর্থাৎ জলীয় দ্রবণে H+ দিচ্ছে, তাহলে কিন্তু H2S কি আমলিক ধর্মী, হ্যাঁ, অর্থাৎ তার অ্যাসিড ধর্ম আছে। ওকে, এটা মাথায় রাখবে, কারণ আমরা আগামী ডিসকাশনে এটা কাজে লাগাবো। ওকে, আচ্ছা, পরীক্ষাগারের প্রস্তুতি কি আছে? পরীক্ষাগারের প্রস্তুতি তোমাদের সোডিয়াম সালফাইড দিয়েও থাকতে পারে বা ফেরাস সালফাইড দিয়েও থাকতে পারে। তোমাদের বইয়ে দেখছি ফেরাস সালফাইড দিয়ে আছে, অসুবিধা নেই। তো পরীক্ষাগারে সোডিয়াম সালফাইড বা ফেরাস সালফাইডের সাথে না লঘু H2SO4 বা লঘু HCl এর বিক্রিয়ায় H2S তৈরি হয়ে থাকে। এখানে সোডিয়াম সালফাইড দিয়ে দেখেছি, অর্থাৎ সোডিয়াম সালফাইড যে সলিড অবস্থা থাকে তার সাথে HCl এর বিক্রিয়া, অর্থাৎ যে অ্যাকোয়াস জলীয় দ্রবণ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ তার সাথে বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড লবণ আর হচ্ছে H2S গ্যাস তৈরি হয়ে থাকে এই নীতি অনুযায়ী। কিন্তু তোমাদের বইয়ের যেটা দিয়েছে সেটা হচ্ছে রাসায়নিক উপকরণ হিসেবে থাকে কঠিন ফেরাস সালফাইড, যেটা FeS 4 সংকেত, আর লঘু H2SO4 অথবা লঘু HCl থাকতে পারে। দুটোর মধ্যে বিক্রিয়া করে H2S পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এই বিক্রিয়ার জন্য একটা সেট আপ আছে, সেই সেট আপটা একটু দেখে রাখবে। শুধু একটা উল্প বোতল নেওয়া হয়, দুটো মুখ বিশিষ্ট। একটা বড় মুখ যেখান থেকে দীর্ঘনল ফানেল ভেতরে প্রবেশ করানো থাকে, যার গলাটা হচ্ছে বড়, অর্থাৎ সলিড পার্টিকেলস ভেতরে প্রবেশ করানোর জন্য এই দীর্ঘনল ফানেল ইউজ করা হয়। ঠিক আছে। আর একটা মুখ থেকে দেখা একটা বাঁকানো নল গেছে, সেই বাঁকানো নলটা কি আরেকটা ইউটিউবের ভেতর প্রবেশ করেছে, যার ভেতর কি আছে P2O5 অর্থাৎ ফসফরাস পেন্টক্সাইড আছে। ওকে, আর তারপরে তার আরেকটা মুখ থেকে আরেকটা নল, নির্গণ নল বেরিয়েছে, যেটা একটা গ্যাস জারের ভেতর প্রবেশ করানো। তাহলে এটা হচ্ছে সেট আপ। এই সেট আপে প্রথমে আমি এই দীর্ঘনল ফানেল দিয়ে প্রথমে ফেরাস সালফাইডের সলিড টুকরোটা ভেতরে প্রবেশ করালাম। ওকে, এবার ফেরাস সালফাইডের পরে এই নল দিয়েই আমরা লঘু H2SO4 এর ভেতরে চালনা করলাম। ফেরাস সালফাইডের সাথে লঘু H2SO4 সংস্পর্শে আসার সাথে সাথেই কিন্তু বিক্রিয়া শুরু হয়ে যাবে। এখানে কোনো উত্তাপের দরকার নেই, কেন? ঘরের উষ্ণতাতেই এই বিক্রিয়াটা হয়। ফলে দুটো একে অপরের সাথে মিশলেই বিক্রিয়া শুরু হবে, এবং বিক্রিয়া শুরু হলে কি পাবো আমরা? ফেরাস সালফাইডের সাথে লঘু সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ফেরাস সালফেট লবণ তৈরি হবে, যেটা এই জলীয় দ্রবণে থেকে যাবে, আর H2S গ্যাস পাবো। সেই H2S গ্যাস কিন্তু এই গ্যাস জারের নির্গম নল দিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে। এবার আমি কি বললাম, যে কোনো গ্যাস যখনই আমরা তৈরি করব তখন তাকে ময়েশ্চার ফ্রি হতে হবে। তাহলে H2S গ্যাসের সাথে যদি ময়েশ্চার থেকে থাকে, অর্থাৎ জল বা জলীয় বাষ্প থেকে থাকে, ওকে, সেই জলকে মুক্ত করার জন্য কিন্তু আমরা ইউটিউবের মধ্যে P2O5 আছে, ফসফরাস পেন্টক্সাইড জলাকর্ষী পথ। ফলে ফসফরাস পেন্টক্সাইড দিয়ে কিন্তু সেই জলটাকে আমরা শুষে নেব। ওকে, কারণ P2O5 হচ্ছে আম্লিক ধর্মী, আর H2Sও দেখলাম এক্ষুনি যে আম্লিক ধর্মী। তাই দুটোই আম্লিক ধর্মী হওয়ার জন্য কি হচ্ছে, একে অপরের সাথে বিক্রিয়া করবে না। তাই আমরা কিন্তু জল শোষক পথ হিসেবে ফসফরাস পেন্টক্সাইড নিয়েছি। আগের দিনে আমরা দেখেছিলাম কিন্তু অ্যামোনিয়া ছিল ক্ষারধর্মী, তাই আমরা কিন্তু এখানে চুন নিয়েছিলাম। চুন, সেও ক্ষারধর্মী ছিল, তাই চুন দিয়ে জল শোষণ করতে চুন ইউজ করেছিলাম। এখানে H2S আমলিক, P2O5 আমলিক, তাই উভয়ের মধ্যে বিক্রিয়া হবে না, তাই কিন্তু P2O5 ব্যবহার করছি। ফলে জল শুষে নেওয়ার ফলে যে গ্যাসটা, সেই গ্যাসটা বেরোনোর একমাত্র রাস্তা হচ্ছে এই নির্গম নল দিয়ে বেরিয়ে সে কিন্তু গ্যাস জারে জমা হবে। এবারে H2S গ্যাস হচ্ছে বাতাসের চেয়ে ভারী, 1.2 গুণ ভারী। আগে অ্যামোনিয়া গ্যাস ছিল হালকা গ্যাস, বাতাসের চেয়ে হালকা, কিন্তু H2S গ্যাস ভারী। ভারী হওয়ার জন্য কি হবে, এই বাতাসে যদি বায়ু থেকে থাকে তাহলে ও যেহেতু ভারী, হ্যাঁ, H2S তাহলে নিচে জায়গা দখল করবে, তাহলে নিচের বাতাসকে কোথায় ঠেলবে? ওপরের দিকে। অর্থাৎ বাতাসের কোন অপসারণ হবে? ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস যেটা H2S গ্যাস সংগ্রহ করা হবে। আগে যে গ্যাস ছিল সেটা অ্যামোনিয়া বাতাসের চেয়ে হালকা ছিল, ফলে সে ওপরের অংশ থাকতো, ফলে ওপরের বাতাসকে ঠেলে নিচে পাঠাতো, অর্থাৎ বাতাসের নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ হয়েছিল। কিন্তু H2S এর ক্ষেত্রে বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ হবে, যেহেতু H2S বাতাসের চেয়ে ভারী। খেয়াল থাকে যেন। ঠিক আছে, এটা হচ্ছে ওটার সাথে পার্থক্য, সেটা ভালো করে দেখে রাখবে। তাহলে যেহেতু এটা মৃদু অম্লধর্মী গ্যাস, তাই বিশুদ্ধ P2O5 এর ভেতর দিয়ে চালনা করে একে শুষ্ক করা হচ্ছে। ওকে, সংগ্রহ বলে দিলাম যে এটা হচ্ছে বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা এই গ্যাস সংগ্রহ করা হয়। তোমরা এই ছবি আমি পাঠাবো, এটা ভালো করে নোটস আকারে লিখে রাখবে। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার শনাক্তকরণ, যে গ্যাস জারের যে গ্যাসটা আমরা নিলাম H2S কিনা, সেটা বোঝার জন্য কি, যারা লেড অ্যাসিটেটে শিখতো, লেড অ্যাসিটেট দ্রবণে একটা আমরা কাঁচদণ্ডকে চুবিয়ে যদি ওই গ্যাস জারের মুখে ধরি,
তাহলে দেখবো যতটা জায়গায় ওই লেড অ্যাসিডের লেগে আছে ততটা জায়গা কিন্তু কালো হয়ে যাবে, অর্থাৎ লেড সালফাইডের একটা অদক্ষেপ করবে। এই থেকে বুঝবো যে লেড অ্যাসিডেটের সাথে অবশ্যই H2S এর বিক্রিয়াতেই লেড সালফাইড তৈরি হয়, তাহলে গ্যাসটা অবশ্যই H2S। ওকে, তাহলে এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। লেড অ্যাসিডের তার সাথে H2S এর বিক্রিয়ায় লেড সালফাইডের কালো অদক্ষেপ ফেলছে, ফলে আমরা বুঝতে পারবো যে গ্যাসটা হচ্ছে H2S গ্যাস, যেটা আমরা সংগ্রহ করেছি। ওকে, আচ্ছা, এবারে কয়েকটা প্রশ্ন আছে যেগুলো তোমাদের এই বইটায় আমি দেখছি দেওয়া নেই, কিন্তু পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে H2S গ্যাস তৈরি করার ক্ষেত্রে আমরা কি নিলাম, লঘু H2SO4 বা লঘু HCl। কেন গাঢ় H2SO4 নেবো না, বা গাঢ় নাইট্রিক অ্যাসিড কেন নেবো না? ঠিক আছে, একটা প্রশ্ন হয়। তাহলে আমরা জানি গাঢ় সালফুরিক অ্যাসিড বলো বা গাঢ় নাইট্রিক অ্যাসিড বলো, দুটোই কিন্তু জারক দ্রব্য। ঠিক আছে, আর H2S কি বিজারণ ধর্ম সম্পন্ন। কেন H2S বিজারণ ধর্ম সম্পন্ন সেটা আমরা পরে দেখছি বিক্রিয়ার। ফলে কি হচ্ছে, এরা H2SO4 বা নাইট্রিক অ্যাসিড এই H2S কে জারিত করে সালফারের অদক্ষেপ ফেলে, অর্থাৎ ফার্দার বিক্রিয়া করে যায়। হ্যাঁ, H2S যেটা তৈরি হচ্ছে তার সাথে কিন্তু এই H2SO4 বা HNO3 এরা আবার বিক্রিয়া করে, ফলে আমরা H2S আর পাই না, অন্য কিছু পাই। কি পাই? H2SO4 সে H2S এর সাথে যেটা তৈরি হলো তার সাথে আবার বিক্রিয়া করে যায়, ফলে সালফারের হলুদ অদক্ষেপ ফেলে, সালফার ডাইঅক্সাইড গন্ধ, পোড়া বারুদের গন্ধ বিশিষ্ট গ্যাস বেরোয়, আর জল নির্গত হয়। অর্থাৎ আমরা দেখো H2S যেটা তৈরি করেছিলাম সেটা কিন্তু বিক্রিয়া করে নষ্ট হয়ে যাচ্ছে। তাই গাঢ় সালফুরিক অ্যাসিড বা গাঢ় নাইট্রিক অ্যাসিড আমরা কিন্তু নেব না H2S প্রস্তুতির জন্য। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই? গাঢ় সালফুরিক অ্যাসিড দিয়ে অথবা পোড়া চুন দিয়ে কেন আমরা H2S কে শুষ্ক করব না, অর্থাৎ শুষ্ক করতে আমরা P2O5 নিয়েছি, কিন্তু জল শোষক পদার্থ দেখলাম যে আগের দিনে দেখেছিলাম চুন দিয়ে জল শোষণ করা হয়েছে। আমি আবার বলেছিলাম গাঢ় H2SO4 জল শোষক পদার্থ, কিন্তু ওইগুলো না নিয়ে কেন P2O5 কেই বেছে নিলাম? কারণ গাঢ় H2SO4 বলো বা চুন বলো, এরা নিশ্চয়ই তাহলে H2S এর সাথে বিক্রিয়া করবে। গাঢ় H2SO4, এই তো গাঢ় H2SO4 H2S এর সাথে বিক্রিয়া করে এটা তৈরি করছে, তাই গাঢ় H2SO4 নেবো না। কেন? সে H2S কে বিক্রিয়া করে নষ্ট করে দিচ্ছে। আর চুন কেন নেবো না? চুন হচ্ছে ক্ষারীয় পদার্থ, আর H2S কি দেখলাম একটু আগে, H2S হচ্ছে আম্লিক ধর্মী, অর্থাৎ জলীয় দ্রবণে H+ দেয়, ফলে কি হচ্ছে উভয়ের মধ্যে বিক্রিয়া করে যাবে। দেখো ক্যালসিয়াম অক্সাইডের সাথে H2S এর বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফাইড লবণ তৈরি হয় আর জল তৈরি হয়, তাহলে H2S তো বিক্রিয়া করে নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য কিন্তু জল শোষণ করতে H2S থেকে যে জল আছে সেই জল শোষণ করার জন্য কিন্তু আমরা চুন নেব না, কারণ বিক্রিয়া করে যাচ্ছে। তাহলে কাকে নেবো? যে H2S এর সাথে বিক্রিয়া করবে না। H2S আম্লিক ধর্মী, তাই জন্য আম্লিক পদার্থ কিছু নেবো, যেমন P2O5 আম্লিক পদার্থ, তাই উভয়ের মধ্যে বিক্রিয়া হবে না। ওকে, তাই জন্য P2O5 দিয়ে কিন্তু H2S থেকে জল শোষণ করা হয়। ওকে, আচ্ছা, এরপরে দেখি আমরা এর ভৌত ধর্মটা একটু দেখে রাখবে, শর্ট প্রশ্ন হিসেবে দিতে পারে। সেই ভৌত ধর্মের মধ্যে কি আছে? এই গ্যাস বাতাসের চেয়ে আমি বললাম 1.2 গুণ ভারী। বাষ্প ঘনত্ব এর 17, কিন্তু বাতাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4। ওকে, তাহলে বাতাসের বাষ্প ঘনত্ব 14.4 আর এর বাষ্প ঘনত্ব অর্থাৎ H2S এর বাষ্প ঘনত্ব 17, তাহলে এটা বোঝা যাচ্ছে যে H2S ভারী। আগে কি ছিল? বাতাসের বাষ্প ঘনত্ব 14.4 ছিল আর অ্যামোনিয়া ছিল কি 14, তাহলে অ্যামোনিয়া হালকা ছিল। তাহলে এই যে আমরা জানি বাষ্প ঘনত্ব, এটাকে ডি দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ, তাহলে তার আণবিক গুরুত্ব কত হবে? M সমান 2D, তাহলে 2 দিয়ে 17কে গুণ করলে কত পাচ্ছি? 34, অর্থাৎ এটা অ্যামোনিয়া না, সরি, এটা হচ্ছে H2S। H2S এর তাহলে আণবিক গুরুত্ব 34 হচ্ছে, যেটা আমরা একটু আগেই পেলাম যে হাইড্রোজেন 1 করে 1 তার পারমাণবিক ওজন, তাহলে 2 1 কে 2 প্লাস 32 34 হচ্ছে, তাহলে এখান থেকে মিলে যাচ্ছে। বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করে আণবিক গুরুত্ব পাচ্ছি। ওকে, আচ্ছা, দ্রাব্যতায় ঠান্ডা জলে কিন্তু যথেষ্ট পরিমাণে দ্রবণীয়, কিন্তু গরম জলে প্রায় অদ্রাব্য। ওকে, আচ্ছা, এক আয়তন জলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4.37 আয়তন, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে? 3.4 আয়তন, অর্থাৎ কমে যাচ্ছে। দেখো যত উষ্ণতা বাড়াচ্ছি তত দ্রাব্যতা কমছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2.6 আয়তন কিন্তু H2S দ্রবীভূত হয়। অর্থাৎ এটা জলে দ্রাব্য বলে আমরা কিন্তু জলের অপসারণ দ্বারা একে সংগ্রহ করছি না, বাতাসের অপসারণ দ্বারা সংগ্রহ করছি। আমি বলেছিলাম জলের অপসারণ দ্বারাও গ্যাস সংগ্রহ করা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে বা অ্যামোনিয়ার ক্ষেত্রে জল অপসারণ দ্বারা কেন করিনি? কারণ অ্যামোনিয়া ছিল জলে অত্যন্ত দ্রাব্য, তাই জলে গুলে যাবে, ফলে অ্যামোনিয়াকে আলাদা করা মুশকিল হবে, ফলে এই জন্য অ্যামোনিয়াকে জলের অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়নি। ঠিক তেমনি H2S কিন্তু ঠান্ডা জলে দ্রাব্য, ফলে দ্রাব্য মানে সেও জলে গুলে যাবে, অ্যামোনিয়ার মতো অত না হলেও কিন্তু গুলবে, ফলে কি হচ্ছে? সেও কিন্তু H2S নষ্ট হবে। এই জন্য কিন্তু H2S কে জলের অপসারণ দ্বারা সংগ্রহ করা হচ্ছে না এক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবার তাহলে ভৌত ধর্মগুলো একটু দেখে রাখবে, শর্ট প্রশ্ন হিসেবে আসে। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম।
রাসায়নিক ধর্ম আমি বললাম যে H2S হচ্ছে আম্লিক ধর্মী। কেন? জলীয় দ্রবণে H+ দিচ্ছে, তাই আম্লিক ধর্মী। ক্ষারের সাথে বিক্রিয়া কি হয়, যে NaOH একটা ক্ষার, সে H2S, ঠিক আছে, যার আম্লিক ধর্ম আছে তার সাথে বিক্রিয়া করে কি দেবে, সোডিয়াম বাইসালফাইড লবণ আর জল তৈরি হয়, এটা বাই লবণ তৈরি করবে। H2S দুটো H+ দিচ্ছে, যারা দুটো H+ দেয় তারা দু রকম লবণ তৈরি করে, একটা হচ্ছে বাই লবণ বা অ্যাসিড লবণ, আর একটা হচ্ছে শমিত লবণ। বাই লবণ মানে কি, দেখো এখানে H2S এ দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনকেই কিন্তু সোডিয়াম প্রতিস্থাপন করতে পারছে না। কেন? সোডিয়াম তো একটা, তাহলে এখানে একটা হাইড্রোজেনকে তাড়িয়ে সোডিয়াম সেই জায়গা নেবে, দুটোকে তাড়াতে পারবে না। একটাকে তাড়িয়ে যে জায়গা নিয়ে যদি যে লবণ তৈরি হবে, যেখানে একটা হাইড্রোজেন থেকে গেল, তাকে বলছে বাই লবণ বা অ্যাসিড লবণ। অর্থাৎ একটা সোডিয়াম সে একটা হাইড্রোজেনকে তাড়িয়েছে, দিয়ে বাই লবণ তৈরি করেছে। কিন্তু যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি পরিমাণে নিতাম, 2 অণু নিতাম, দেখো তাহলে কটা সোডিয়াম আছে? দুটো। তাহলে দুটো হাইড্রোজেনকে তাড়ানোর সে ক্ষমতা এখন আছে তার। তাহলে দেখো যে লবণটা তৈরি হবে সেখানে আর হাইড্রোজেন নেই, ফলে সেটা কি তৈরি লবণ হবে? সেটা শমিত লবণ, এটাকে সোডিয়াম সালফাইড বলছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে H2S এর বিক্রিয়ায় দু রকম লবণ তৈরি হয়, একটা হচ্ছে বাই লবণ বা অ্যাসিড লবণ, আর একটা হচ্ছে শমিত লবণ। মনে রাখবে কিন্তু, খুব গুরুত্বপূর্ণ। ওকে, ক্ষারের সাথে বিক্রিয়া হলো। অক্সিজেনের সাথে বিক্রিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। অক্সিজেনের সাথে বিক্রিয়া কি হয়েছে, যে যদি অল্প পরিমাণ অক্সিজেনের সাথে অল্প বাতাসে H2S এর সাথে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে H2S এর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় জল তৈরি হবে আর সালফারের হলুদ পদক্ষেপ পাবো অল্প অক্সিজেনের বিক্রিয়া করলে। কিন্তু যদি সাধারণ অক্সিজেন অর্থাৎ সাধারণ বাতাসের সাথে বিক্রিয়া করানো হয় H2S এর, তাহলে আমরা জল পাচ্ছি, আগের মতোই পাবো, সালফারের হলুদ পদক্ষেপ পাবো, আর সালফার ডাইঅক্সাইড SO2 গ্যাস তৈরি হবে, SO2 2H2O প্লাস S প্লাস SO2, সালফার ডাইঅক্সাইডে পোড়া বারুদের গন্ধ বিশিষ্ট গ্যাসও পাবো যদি সাধারণ বাতাসে বিক্রিয়া ঘটানো হয়। এবার যদি অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটানো হয়, দেখো অক্সিজেন ছিল আগে 1 অণু, পরে 2 অণু হলো, তারপর 3 অণু, অর্থাৎ অতিরিক্ত অক্সিজেনের সাথে H2S এর বিক্রিয়ায় জল আর সালফার ডাইঅক্সাইড গ্যাসই পাবো, সালফারে কোনো পদক্ষেপ পাচ্ছি না। তাহলে তিনটে বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখবে। কি কন্ডিশনে বিক্রিয়াটা দিচ্ছে, অর্থাৎ অল্প অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাচ্ছে, না সাধারণ অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাচ্ছে, নাকি অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাচ্ছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু বিক্রিয়াটা লিখবে, কারণ বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্ট আমরা পাচ্ছি সেক্ষেত্রে। ওকে, আচ্ছা, H2S এর বিজারণ ধর্ম আছে, বিজারণ ধর্ম H2S এর আছে, সেটা বুঝবো কি করে, সেটা বিক্রিয়া দিয়ে বোঝাতে হবে। তাহলে একটা বড় বিক্রিয়া আছে, সেটা মুখস্থ করবে, ঠিক আছে, প্র্যাকটিস করে করে মুখস্থ হবে। আচ্ছা, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের সাথে বিক্রিয়া, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট যার কমলা বর্ণের কালার, ঠিক আছে, কমলা অর্থাৎ জলীয় দ্রবণ, তাকে কমলা দেখা। H2S পটাশিয়াম ডাইক্রোমেটের আম্লিক দ্রবণ, অর্থাৎ H2S উপরে পটাশিয়াম ডাইক্রোমেটকে গুললাম, তার উপর দিয়ে H2S গ্যাস যদি চালনা করা হয়, তাহলে দেখবো যে কমলা বর্ণের দ্রবণটা সবুজ বর্ণের দ্রবণে পরিণত হয়েছে, ক্রোমিক সালফেট লবণ তৈরি করছে। ওকে, আর তার সাথে সালফারের হলুদ পদক্ষেপ পড়েছে। ওকে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট, এইখানে দেখছি ধরো পটাশিয়াম কত নম্বর মৌল, 19 নম্বর। সে কটা ইলেকট্রন ছাড়ে? একটা ইলেকট্রন ছাড়ে, ফলে তার জারণ সংখ্যা 1 প্লাস 1, দুটো আছে তাহলে প্লাস 2। পুরো যৌগটা 0 হয়ে থাকে, নিউট্রাল হয়ে থাকে। অক্সিজেন কি, অক্সিজেন হচ্ছে দুটো করে ইলেকট্রন নেয়, তাহলে তার জারণ সংখ্যা -2, 7টা আছে তাই -14, তাহলে এর +2 এর -14, পুরোটা 0 হতে গেলে ক্রোমিয়ামের মাথায় কি হবে, +12 হবে। কিন্তু কটা ক্রোমিয়ামের জন্য? দুটো ক্রোমিয়ামের জন্য +12, তাহলে এক একটার জন্য কত, +6। তাহলে এখানে ক্রোমিয়াম কিন্তু +6 জারণ অবস্থায় আছে, বোঝা গেছে নিশ্চয়ই, ঠিক আছে। আবার H2S এ দেখি, H2S এ হাইড্রোজেন কি, +1 জারণ সংখ্যা, দুটো আছে তাহলে +2, 0 হতে গেলে সালফার কত হবে, -2, তাহলে কি H2S এ সালফার -2 অবস্থায় আছে, জারণ অবস্থায়। এবার এখান থেকে H2S এর সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ায় যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্রোমিক সালফেট লবণ। ক্রোমিক সালফেট লবণে কি হচ্ছে, সালফেট তো একটা ঋণাত্মক মূলক, যার জারণ সংখ্যা কত, -2, সালফেট হচ্ছে -2। তাহলে কটা আছে, তিনটের জন্য কত হবে, -6। পুরোটা 0 হতে গেলে ক্রোমিয়ামের মাথায় +6, কটার জন্য গো, ক্রোমিয়াম, দুটো ক্রোমিয়ামের জন্য +6, এক একটার জন্য কত, +3। তাহলে ক্রোমিয়াম এখানে +3 জারণ অবস্থায় এসছে, ছিল কত, +6, হলো কত, +3। জারণ সংখ্যা কমলো কি করে, ইলেকট্রন নিয়ে, কটা, 3টে ইলেকট্রন নিয়েছে, ইলেকট্রন নিলে কি হয়, বিজারণ হয়। তাহলে এই প্রসেসটা কিন্তু বিজারণ প্রসেস, বোঝা গেছে। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ক্রোমিক সালফেট হচ্ছে এটা বিজারণ, এটা ঘটিয়েছে কে, H2S ঘটিয়েছে, তাই H2S কি পদার্থ, বিজারক পদার্থ। ওকে, ঠিক উল্টোটা যদি দেখি, H2S সেখান থেকে কি তৈরি হয়েছে, দেখো সালফার তৈরি হয়েছে, সালফার
যেটা অদক্ষেপ পড়েছে, একা আছে, মুক্ত অবস্থায় আছে, জারণ সংখ্যা 0। -2 থেকে 0 হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা বেড়েছে। জারণ সংখ্যা বেড়েছে কিভাবে? সে ইলেকট্রন ছেড়েছে। কটা? 2টো ইলেকট্রন ছেড়েছে। আমরা জানি ইলেকট্রন ছাড়লে জারণ হয়, তাহলে এই প্রসেসটা জারণ। H2S জারিত হয়ে সালফারে অদক্ষেপ তৈরি করেছে। এই জারণটা ঘটিয়েছে কে? পটাশিয়াম ডাইক্রোমেট। তাই পটাশিয়াম ডাইক্রোমেট কি? জারক পদার্থ। আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেট একটা তীব্র জারক পদার্থ, কঠিন জারক পদার্থ। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে H2S এর কিন্তু বিজারণ ধর্ম আছে। সে পটাশিয়াম ডাইক্রোমেটকে ক্রোমিক সালফেটে বিজারিত করছে। তাহলে খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া কিন্তু, ঠিক আছে? বইয়েতে এইভাবে জারণ সংখ্যা দিয়ে দেওয়া নেই, তোমরা কিন্তু এইভাবেই বলবে যেভাবে আমি বললাম। আমি জারণ সংখ্যা লিখে লিখে বলেছি। ওকে, আচ্ছা, এর পরের বিক্রিয়াটাও খুব গুরুত্বপূর্ণ, অদক্ষেপণ বিক্রিয়া, যেখান থেকে প্রশ্ন হয়। যেমন নীল বর্ণের তুতের বর্ণ নীল, কপার সালফেট, তার মধ্যে যদি আমরা হাইড্রোজেন সালফাইড চালনা করি, তাহলে দেখব যে তুতে কালো হয়ে গেল। কিউপ্রিক সালফাইডের অদক্ষেপ পড়ে, CuS, কিউপ্রিক সালফাইড, আর তার সাথে H2S উপর তৈরি হয়। তাহলে নীল বর্ণের তুতে দ্রবণের মধ্যে H2S চালনা করলে কালো রঙের কিউপ্রিক সালফাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, কিভাবে? তৈলচিত্রে লেড যৌগ থাকে, ঠিক আছে? সেই লেড নাইট্রেট, ধরো এখানে লেড নাইট্রেট, তার উপরে যদি H2S চালনা করি, তাহলে দেখা যাচ্ছে PbS এর কালো অদক্ষেপ পড়ে, লেড সালফাইডে কালো অদক্ষেপ পড়ে। তাই বলে যে পুরনো তৈলচিত্র অনেকদিন খোলা অবস্থায় রাখলে কালো হয়ে যায় কেন? তার কারণ হচ্ছে কি? তৈলচিত্রে লেড যৌগ থাকে, সে H2S এর সাথে বিক্রিয়া করছে। H2S কোথায়? বাতাসে আছে, তার সাথে বিক্রিয়া করে লেড সালফাইডের কালো অদক্ষেপ ফেলে, তাই পুরনো তৈলচিত্র কালো হয়ে যায়। ওকে, আবার বলে কি চকচকে রূপার জিনিস অনেকদিন ব্যবহার করলে কালো হয়ে যায় কেন? কারণ রূপা মানে সিলভার, ঠিক আছে? এখানে দেখেছি রূপোর একটা যৌগ, অর্থাৎ সিলভার নাইট্রেটের সাথে H2S এর বিক্রিয়ায় সিলভার সালফাইডের অদক্ষেপ পড়ে, Ag2S, যার অদক্ষেপটার কি কালার? কালো। এইটাও কিন্তু কালো কালার, এটাও কালো কালার, ঠিক আছে? তাহলে এগুলো সবই কালো কালারে অদক্ষেপ ফেলছে, অর্থাৎ রূপোর ওপর একটা কালো আস্তরণ পড়ছে, তাই রূপার জিনিস কালো হয়ে যায়। তোমরা যখন লিখবে বইতে যে সিলভার সে বাতাসের H2S এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? সিলভার সালফাইডের কালো অদক্ষেপ তৈরি করছে, যার জন্য রূপোর জিনিস কালো হয়ে যাচ্ছে। রূপো H2S এর সাথে বিক্রিয়া করে সিলভার সালফাইডে অদক্ষেপ ফেলে, এই জন্য চকচকে রূপার জিনিস অনেকদিন ইউজ করলে কালো হয়ে যায়। ওকে, তাহলে এইগুলোই মোটামুটি বিক্রিয়া ছিল। এরপরে তোমাদের H2S যে অত্যন্ত বিষাক্ত পদার্থ, খুব বেশি পরিমাণে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত করতে পারে, ঠিক আছে? দীর্ঘক্ষণ শ্বাস নিলে কিন্তু মৃত্যু করতে পারে। তাই জন্য এই H2S যদি নাকে কিছুটা প্রবেশ করে, তাহলে অ্যান্টিডট হিসেবে আমরা কিন্তু ক্লোরিন প্রতিবিষ, ক্লোরিন ইউজ করে থাকি অ্যান্টিডট হিসেবে। এটা একটু দেখে রাখবে, জাস্ট অতি পাতলা ক্লোরিন অ্যান্টিডট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে H2S এর ওই বিষক্রিয়াকে শেষ করার জন্য, ঠিক আছে? তাহলে একটু দেখে রাখবে। এরপরে কিছু প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদের ছবি তুলে পাঠাচ্ছি, এগুলো একটু দেখবে। আচ্ছা, H2S আমি বললাম যে H2S হচ্ছে ঘরের উষ্ণতায় তৈরি হয়। ঘরের উষ্ণতায় যেসব গ্যাসগুলো তৈরি হয় না, তাদেরকে তৈরি করার জন্য আরও একটা যন্ত্র ব্যবহার করা, সেটাকে কিপ যন্ত্র বলা থাকে, কিপ যন্ত্র ব্যবহার করা থাকে। তাহলে ঘরের উষ্ণতায় যেসব গ্যাস তৈরি হয় সেগুলোকে কিপস অ্যাপারেটাসের মাধ্যমেও তৈরি করা হয়। বইতে তোমরা ছবি দেখবে, 3টে কাঁচের বাল্বযুক্ত একটা যন্ত্র, সেটা একটু পারলে দেখে রাখবে, ঠিক আছে? তাহলে ঘরের উষ্ণতায় কোন কোন গ্যাস পাওয়া যায়? যেমন এখানে পেলাম H2S, ঠিক তেমনিভাবে আমরা হাইড্রোজেন পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো। এগুলো ঘরের উষ্ণতায় তৈরি হয়, এগুলো কিন্তু কিপস অ্যাপারেটাসের সাহায্যে তৈরি করা হয়ে থাকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয় এমন দুটি গ্যাসের নাম বলো। একটা তো H2S পেলে, আর একটা কি বলতে পারো? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এগুলো। ওকে, আর এখানে বেশ কিছু প্রশ্ন আমি দিয়েছি, সেই প্রশ্নগুলো ছবি তুলে পাঠাচ্ছি, তোমরা এগুলো তৈরি করে রাখবে, ঠিক আছে? স্কুল খুললে আমাকে দেখাবে। তাহলে H2S গ্যাসটা আজকে শেষ হলো, পুরো গ্যাসটাই আজকে পড়িয়ে দিলাম। তার পরীক্ষাগার প্রস্তুতি, তার ভৌত ধর্ম, তার রাসায়নিক ধর্ম খুব ভালো করে পড়বে, ঠিক আছে? পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আগের দিনে যে অ্যামোনিয়া গ্যাস ছিল সেটাও যেমন গুরুত্বপূর্ণ, আজকের হাইড্রোজেন সালফাইড পড়লাম, এটাও গুরুত্বপূর্ণ। আর একটা গ্যাস পড়ে আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে পড়িয়ে এই গ্যাস অংশটা শেষ করব, ঠিক আছে? তোমরা কিন্তু ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করবে আর এই খাতায় নোটসগুলো ভালো করে তুলে নেবে। ওকে।